প্রথমে আমার দুর্বলতায় আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকায় আমি একটা খণ্ডচিত্র আপনাদের সামনে 1 মিনিটে তুলে ধরতে চাই। এটি রাজধানী ঢাকা, আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার। আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে। এই ধরনের একটি এলাকায় যেখানে 8 থেকে 10 লক্ষ মানুষের বাস, সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করি দেখে নেবেন। মসজিদ আছে সর্বমোট 148টা, আলহামদুলিল্লাহ। প্রায় সকল পাড়াই মসজিদ আছে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। গির্জা আছে 8টি, এখানে মন্দির আছে 1টি, ইয়াতিমখানা আছে 27টি, কওমি মাদ্রাসা আছে 23টি, হাফিজি মাদ্রাসা আছে 56টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 6টি, কিন্ডার গার্ডেন আছে 29টি, স্কুল আছে 22টি, প্রাইভেট হাসপাতাল আছে 12টি। দুঃখের বিষয়, এত বড় এলাকায় একটাও আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই, একটা মানসম্মত হাসপাতাল নাই, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। প্রাথমিক লেভেলের কিছু হাসপাতাল আছে, বেশিরভাগ বেসরকারি। এই এলাকায় 3টা বড় খাল আছে, এগুলাকে খাল বলা যাবে না, এগুলো এখন ময়লার ভাগাড়। ওর পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, মাথা ধরবে এবং আপনার মাথা ব্যথা শুরু হয়। এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন, মশা মাছির ভাগাড়, প্রজনন কেন্দ্র। রাস্তাগুলা সরু, যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট। এটা দেখার কেউ নাই, সরানোর কোনো প্রয়োজন নাই। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3বার হুন্ডে খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি। মহান রব্বুল ইজ্জতের ইচ্ছায় আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে যদি বাংলাদেশ জামাত ইসলামী এখানে বিজয় লাভ করে, আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলো নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। যেটা পারবো না কেন পারছি না, যেটা দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে, এটা জানানোর দায়িত্ব আপনাদের, আমাদের, আর জানার অধিকার আপনাদের। আমরা তা আপনাদের সামনে স্পষ্ট করব। এই এলাকার জন্য মানসম্মত হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে। মণিপুর হাই স্কুল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল। ফেসিবাদের কবলে পড়ে এই হাই স্কুলের কি হয়েছে আপনারা তার সাথে। আমরা শুধু মণিপুর হাই স্কুল না, এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব। শুধু দেশ নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে না, আমি দাঁড়িয়েছি স্বাধীনতার 54 বছরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে, আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি।
দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে, সেই মানুষগুলার দুঃখী পরিবারের হয়ে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না, পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে, অন্ধকার গলিতে ঢুকে যায়। আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্ত পানি করা, ঘাম ঝরা, কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না। সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না, আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য, আমার ভাই বোনদের জন্য, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ে শ্রমিক অঙ্গন আছে, যাদের উপর বৈষম্য করা হয়, অবিচার করা হয়, তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত, একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার। এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত। আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে। আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন, সেই দুটি পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলো লুট করে আজকে লক্ষ গ্রাহকের, কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে, তাদের কারণে আজকে যাদের জীবন তছনছ হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে আছি 24-এর বিপ্লবীদের হয়ে। আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি, তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি। তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে। যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে, কিন্তু না, হাদি শেষ হয়ে যায়নি। হাদি একজন ছিল, এখন 18 কোটি হাদি তৈরি হয়েছে। 18 কোটি হাদি, 18 কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে। এই হাদির রক্ত থেকে এখন লক্ষ নয় কোটি হাদি তৈরি হয়েছে। হাদি, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তোমার রূহ তার সাক্ষী থাকুক। তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই। আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ। স্বার্থপর হতে শিখাবে না, আত্মকেন্দ্রিক করবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে। সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না, বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে। সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। ঠিক।
আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে না। আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। ঠিক। খাজনা আগে, বাজনা। তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে, সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়। সরকারের হাতে। এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়।